মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাসের লাইগা ঘরটা ছাড়িয়া লাহারি ঘরে উইঠা পড়ো। হেমলতা কিছু বললেন না। তার প্রশ্নবোধক চাহনি দেখে মোর্শেদ বললেন, শুটিং করার লাইগা মাতব্বর বাড়িতে যারা আইছে হেরার নাকি শুটিং এর জন্য আমার বাড়ি পছন্দ হইছে। বিরাট অঙ্কের টেকা দিব কইছে। আমি এ কথা দিয়ে আইছি। হেমলতা রেগে যেতে গিয়েও পারলেন না। সত্যি টাকার খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা। কত খরচ! কলেজে পড়ার টাকাও পাঠাতে হবে। পদ্মজা যখন ছোট ছিল তখন একবার এই বাড়িতে শুটিং হয়েছিল। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, টাকার কথা আমার সঙ্গে আলোচনা করতে বলো, নয়তো জায়গা হবে না। আরে বল মনে, এখন সব গুছাও, ওরা কালকে আইব। পূর্ণা আড়াল থেকে সবটা শুনছে। 7 দিন হয়েছে লিখন শাহ আর চিত্রা দেবী অনন্তপুরে এসেছে, অথচ সে দেখতে পারল না। হেমলতা যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজ পড়ে দোয়ার খুব অনুনয় করে আল্লাহকে বলেছেন যেন লিখন শাহ আর চিত্রা দেবীকে সচক্ষে দেখতে পারে। আর এখন শুনছে তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণা মনে হচ্ছে খুশিতে এখন সে মারা যাবে। বুকের ভেতরে দম আটকে আসছে। পানি লাগবে, পানি। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। চিত্রা পাশের চেয়ারটা টেনে তাকে বসলো লিখন। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। কাচুমাচু হয়ে হাসলো মগা। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। এদিকে মগা ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিত্রা। চিত্রা হাসি সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখছেন মগা। মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে মগা ভীষণ খুশি। চিত্রা বলল, তোমার ভাইয়ের নামটা যেন কি? 4 ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল, মদন। চিত্রা হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখলো। মগা, মদন এসব কারো নাম হয়? শুটিং এর মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। বারান্দায় বসে বৃষ্টি দেখছে সবাই। প্রত্যেকের হাতে রং চা। ডিরেক্টর আবুল জাহেদের খিচুড়ির স্বাদ অতুলনীয়। তিনি আজ খিচুড়ি রান্না করেছেন। বৃষ্টি দেখলেই ঢুকে পড়েছেন রান্নাঘরে। চিত্রা লাহারি ঘরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এ বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। মগা বলল, ওই যে লাহারি ঘর, ওইটায় আছে। লাহারি ঘর? সেটা কি? মগার বদলে লিখন জবাব দিল, যে ঘরে অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে, কামলাদের জন্য ওই ঘর এখানে লাহারি ঘর বলে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। এই মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব। ঠিক আছে। চিত্রার এই মগা ডাক যেন মুহূর্তে মগার জগৎ সংসার স্বর্গ করে তোলে। সে বাধ্যের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আপা। চিত্রা লিখনের দিকে তাকিয়ে বলল, তুমি যাবা? ওই তো সামনেই, আলসেমি করো না। মগা হৈ হৈ করে উঠল, না না, ব্যাটা লইয়া যাওন যাইত না, বাড়ির মালিকের মানা আছে। মগার কথায় তীব্রতা দেখে ভীষণ অবাক হইল সবাই। চিত্রার প্রশ্ন করল, মানা কেন? বাড়ির বড় ছেড়িজারে তো আপনারা দেখেন নাই আগুন সুন্দরী, এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা। ছেড়িজারে স্কুল ছাড়া আর কোনোহানে যাইতে দেয় না। বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরের বেঠা মানুষ না যাইতে। এই সেরি লইয়া বহুত কিচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করল। লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো।
1.5 দিন হলো এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারে মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। দুটো ছোট ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটার ডানে বাঁয়ে পেছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ। তবে এই মুহূর্তে আর অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। মধ্যখানের চাদর টানিয়া 2 ভাগ করা হয়েছে লাহারি ঘরকে। একপাশে চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন, অন্য পাশে পদ্মজা, পূর্ণা ও প্রেমার দখলে। লাহারি ঘরের পেছনের দরজাটি আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঘরের পেছনে অসংখ্য কচু গাছ ছিল। হেমলতা মোর্শেদকে নিয়ে সব কচু কেটে জায়গা খালি করে সেখানে তৈরি করেছেন মাটির চুলা। বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু করে পথ করা হয়েছে। এতে অবশ্য মোর্শেদের মত ছিল না। সড়কে ওঠার একটা পথ থাকতে আরেকটা পথ তৈরি করার বিপক্ষে তিনি। হেমলতা দুটো মেয়েকে নিয়ে সব ঝোপঝাড় সাফ করেছে। শৌখিনের দল অনেক পুরুষ। পদ্মজাকে ভুলেও তাদের সামনে আসা যাওয়া করতে দেওয়া যাবে না। হেমলতা মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে। পরক্ষণে নিজের ওপর ঘৃণা হয়। একজন মায়ের মনে কি করে নিজের মেয়েকে নিয়ে এমন ভাবনা আসতে পারে। পদ্মজার হাতে সুচ ফুটলে তার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে। কেন এত টান পদ্মর প্রতি? ভেতরে ভেতরে এই প্রশ্নের উত্তর তিনি জানেন, শুধু প্রকাশ পায় না, না জানার ভান ধরেন। থাকতে হয় তাকে। আম্মা, আজ আমি রাধি? পদ্মজার প্রতিদিনকার প্রশ্ন। হেমলতা রাঁধতে দেবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে। হেমলতা বিপদ-আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না। সোনার শরীরে পাতিলের কালি লাগুক চান না তিনি। হেমলতা হাসেন। পদ্মজা মুগ্ধ হয়ে দেখেন। হেমলতার বয়স 36। শ্যামলা চেহারা, দাঁতগুলো ধবধবে সাদা, চোখের মণি অন্যদের তুলনায় বড় এবং কালো। চোখ দুটি পদ্মজার গভীর পুকুর মনে হয়। ছিমছাম গড়ন। পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর। তবে তারা 3 বোনের মায়ের মতো চিকন আর লম্বা হয়েছে। হেমলতা সম্মতি দিয়ে বলেন, আজ তুই রাঁধবি। পদ্মজা ভাবেনি অনুমতি পাবে। সে আদুরে উল্লাসে প্রশ্ন করল, সত্যি আম্মা? সত্যি। আসর আজান সেই কবে পড়েছে, দ্রুত যা। পদ্মজা রান্নার প্রস্তুতি নিচ্ছে। পূর্ণা প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে। প্রেমা বারবার বাটপারি করায় এ নিয়ে কিছুক্ষণ পর পর তর্ক হচ্ছে তাদের মাঝে। সকালে বৃষ্টি হয়েছিল। রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটিতে সোঁদা গন্ধ পেল। মাটির ঘ্রাণ তাকে খুব টানে। মোর্শেদ বাড়ি ফিরে পদ্মজাকে রাঁধতে দেখে কপাল কুঁচকে ফেললেন। ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়লেন, এই ছেড়ি রাঁধে কেন? হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি বলছি, কতদিন কইছি এই সিঁড়ির হাতের রান্ধন আমার না খাওয়াইতে। মোর্শেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে। মায়ের অনুমতি পাওয়ায় খুশিটুকু মুহূর্তেই ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এখন ঝগড়া শুরু হবে। তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না, তার আগেই জবাব ছুড়ে দেন। খেতে ইচ্ছে না হলে খাবা না? রাইতে বেলা না খাইয়া থাকবা মামি? খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা। আমি বা আমার মেয়ে কেউ না করিনি। মোর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন। হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান। তিনি বুঝে গিয়েছেন মোর্শেদ কি বলবেন। আঙুল তুলে শাসিয়ে মোর্শেদকে বললেন, এই নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড়ব না। পদ্মজা আমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ের সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না। মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিল। তবে কিরমির করে বলল, পদ্মজা আমার ছেড়ি না। পদ্ম তোমার মেয়ে। আর একটা কথাও না। বাড়িতে অনেক মানুষ। নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মোর্শেদ দমে যায়। চকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়ে। চোখের
এর দৃষ্টি অস্থির। পদ্মজার জন্মের পর থেকে হেমলতার রূপ পাল্টে গেছে। কিছুতেই এ নারীর সঙ্গে পারা যায় না। অথচ একসময় হেমলতা কত মেরেছে। হেমলতার পিঠে, উরুতে, ঘাড়ে এখনো মারের দাগ আছে। সময় কোনো জাদু বলে হেমলতা পাল্টে দিল, জানা নেই মুর্শিদের। রাতে একটা শুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানালো, মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে লাহারি ঘরে গিয়েছিলাম। চিত্রার কথায় লিখন সাহা আগ্রহ পেল না। মেয়েটা কোনো মেয়ের প্রশংসা করেনি। খুঁজে বের করায় সেটা নিয়ে আলোচনা করতে তার ভীষণ আগ্রহ। নিজেকে সে খুঁতহীন সেরা সুন্দরী মনে করে। মেয়েটার নাম পদ্মজা। মগা পুরো নামটা যেন কি? চিত্রা ওর সঙ্গে কথা বললেন। মগা খুব লজ্জা পায়, এখনো পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। হ্যাঁ, উম্মে পদ্মজা। চিত্রা পাশ করে সেলিনা পারভীন প্রশ্ন করলেন, কে নিয়ে আলাপ হচ্ছে? সেলিনা পারভীন চলমান চলচ্চিত্রে চিত্রা মায়ের অভিনয় করছেন। চিত্রা বলল, এই বাড়ির মালিক যিনি, তার বড় মায়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি। মেয়েটার মুখ দেখলেই বুকের ভিতর নিকষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে। ভগবান এত শ্রী দিয়েছেন মেয়েটাকে। হতবাক হয়ে গেলেন লিখন সহ উপস্থিত প্রত্যেকে। চিত্রার মুখে অন্য নারীর প্রশংসা অবিশ্বাস্য। সবাইকে অবাক হতে তাকাতে দেখে বিব্রত বোধ করল চিত্রা। গলার জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এ মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চলল তাদের মাঝে। আগ্রহ বেশি দেখালো লিখন, কিন্তু যখন শুনল পদ্মজার 16 বছর তখন দমে গেল। ছোট মেয়ে, হয়তো এমন বয়সী মেয়ে বেশিরভাগ মেয়ের স্বামী ঘরে থাকে, তবু লিখন পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে। তার একটা বোন আছে 16 বছরের, এখনো দুটি বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখতে। নিজের ক্ষণ সময়ের অভিলাষের কথা ভেবে আনমনে হেসে উঠল লিখন। চিত্রা তখন পদ্মজার রূপের প্রশংসা করছে। হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা। রাতে জোনাকি পোকা চারদিকে। পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয় জোনাকি পোকাদের। মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচছে। তবে এই মুহূর্তে রাতের সৌন্দর্যটুকু পদ্মজার মনে দাগ কাটতে পারছে না। ঠোঁট কামড়ে কাঁদছে সে। খুব জ্বলছে চোখ দুটো। রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি তার মুখে ছুঁড়ে দিয়েছে মোর্শেদ। চোখে ঝোল পড়েছে। তা নিয়ে হেমলতাকে তার কি রাগ! মোর্শেদ অবশ্য চুপ ছিল। তিনি তো রাগ মিটিয়ে ফেলেছেন, তাই তর্ক করে কি হবে। পেছনে এসে হেমলতা দাঁড়ালেন, ডাকলেন, পদ্ম। পদ্ম তাকালো। হেমলতার ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন, খুব জ্বলছে? পদ্মজা জবাব দিতে পারলেন না। ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার। মা বাদে আর কারো আদরও পাওয়া হয়নি। সবাই তার দোষ খুঁজে। হেমলতা বুক চিরে দীর্ঘশ্বাস বেরোল। পদ্মজা ছিটকাঁদুনে। ছোট থেকে বাবার অনাদরে আর অপমানে বিদ্ধ হয়ে কেঁদে চলেছে, তবুও চোখের জল ফুরোয় না, মন শক্ত হয় না। এমন হলে তো চলবে না। পদ্মজার কান্নার বেগ বাড়ল। হেমলতা সদ্য কাঁচা বড় গাছটির গুঁড়িতে বসে চুপ করে পদ্মজা ফোঁপাতে শুনছেন। একটিবারের জন্য কান্না থামানোর চেষ্টা করলেন না। যখন চাঁদ মাথার উপর চলে এলো, তখন ক্লান্ত হয়ে পদ্মজা নিজেই থেমে গেল। শান্ত হয়ে বসল মায়ের পাশে। হেমলতা উদাস গলায় বললেন, এভাবে চলবে না পদ্ম। পদ্মজা মায়ের দিকে তাকালো। হেমলতা বলল, শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই, কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্য। যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায়। যে তোকে আঘাত করলো তাকে কেন তুই শান্তি দিবি? শক্ত থাকবি, বুঝিয়ে দিবি তুই এত দুর্বল না। তাকে পাত্তা দিস না। যাকে কষ্টে কাঁদবি না,
কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে, পুরোপুরি নয়। যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চালচলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি। তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না। এই শান্তি স্থায়ী। হেমলতার কথায় পদ্মজার উপর প্রভাব ফেলল না। সে করুণ স্বরে বলল, কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। আমার সঙ্গে কেন এমন করে আব্বা? তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস? পাসনি। তবু কেন আব্বা আব্বা করছিস? তুই তাকে পাত্তা দিবি না। তুই খুব কঠিন হবি আম্মা, তোকেও হতে হবে। আব্বা কেন এমন করে আম্মা? আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বারবার বলে আমি তার মেয়ে না? এহেন প্রশ্নে হেমলতা চোখ সরিয়ে নিলেন। পদ্মজা জানে এই জবাব সে পাবে না। সে দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। হেমলতা পরম স্নেহ এক হাতে পদ্মজা মাথা রেখে বলল, কাঁদিস না আর। মায়ের রং না হয় পাসনি, মায়ের মতো শক্ত হওয়ার তো তোর চেষ্টা করতে পারিস। পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করলো, আম্মা আমি কি আব্বার মেয়ে না? বলো আম্মা। পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে। মায়া হচ্ছে হেমলতার, বুক ভারী হয়ে আসছে। তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন। মার খাবি পদ্ম, কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে। কি নাম আমার আব্বার? কি শান্ত কণ্ঠ পদ্মজার! হেমলতা চমকালেন, তবে কি তা প্রকাশ করলেন না। মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না। পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোর আব্বার নাম মোর্শেদ মোড়ল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। মার ওপর বিরক্তি জন্মাচ্ছে। খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে, যাও এখান থেকে, আমার কাছে আর আসবে না, কখনো না। কিন্তু এমন ব্যবহার কখনো করতে পারবে না সে, কখনো না। রাতে বাতাস ভেসে আসছে হাসনাহেনা ফুলের ঘ্রাণ। আকাশে থালার মতো চাঁদ, ঝিরঝিরে মোলায়েম বাতাস চারিদিকে। পদ্মজার চোখের জল শুকিয়ে যায়। হেমলতা ঝিম মেরে বসে আছে। মেয়ে মা পাশাপাশি বসে থেকেও যেন কত দূরে, নিজেদের মতো ভেবে যাচ্ছে এটা সেটা নিয়ে। হঠাৎ নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে এলো। মা মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছে। পদ্মজার বুকের ভেতর হু হু করে ওঠে। এই মানুষটা এত নরম রূপ মানায় না। মাকে আশ্বস্ত করে পদ্মজা বলল, আমি আর কখনো জানতে চাইবো না আম্মা। শুটিং দলের একজন বাড়িতেও নেই, সবাই স্কুল মাঠে গেছে। কদিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা। এই সুযোগে হাতছাড়া করা যায় না। হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে যায়। সিঁড়িতে বসে আয়েশ করে। কয়েক মুহূর্ত পর শুনতে পায় গান বাজছে কোথাও। পদ্মজা গানের সুর অনুসরণ করে নিচের দিকে নামে। ঘাটের পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে, হাতে রেডিও। গানের উৎস তাহলে এখানেই। পদ্মজা বিব্রত বোধ করে। দ্রুত উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে চলে আসে লাহারি ঘরে। তাকে এত দ্রুত ফিরতে দেখে হেমলতা প্রশ্ন করলো, কেউ ছিল? পদ্মজা উপর নিচে মাথা নাড়ালো। হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়ল, কিছু বলছে? দেখতে কেমন? না আম্মা, কিছু বলেনি। আমাকে দেখেনি। মাথা চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। পূর্ণ অঙ্ক করছিল। পদ্মজার মুখে আগন্তুকের বর্ণনা শুনে হৈ হৈ করে উঠল। এটাই তো লিখন সাহা, নায়ক। হেমলতা আর চোখে মেয়ের দিকে তাকালো। নায়ক নায়িকাদের প্রতি পূর্ণার যে তীব্র আগ্রহ, তা ভালো লাগে না তার। পূর্ণা মায়ের চাহনি দেখে দমে যায়। সারাক্ষণ শুটিং দলের আশেপাশে ঘুরঘুর করে মেয়েটা। হেমলতা বিরক্তি হয়ে তাকে কড়া নিষেধ দিয়েছিল, তার যেন না যায়। যদি যায় মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়েছে, কিন্তু লিখন সাহ আর চিত্রা দেবীর জুটিতে এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ হয়ে আসে। তাই সে চুপিসারে টিনের একটা ছিদ্র করেছে।
হেমলতা সেলাই মেশিন রেখেছেন লাহারি ঘরের পিছনের বারান্দায়, সারাক্ষণ সেখানেই থাকেন। সেই সময় পূর্ণা ছিদ্র দিয়ে উঁকি দিয়ে শুটিং দেখে। পূর্ণা এই আচরণ দেখতে দেখতে একদিন পদ্ম যাওয়া আগ্রহ জন্মালো। ৭-৫ ভেবে একদিন উঁকি দিয়ে বসলো সেও। ঝাঁকড়া চুলের মানুষটি একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে। মানুষটির দৃষ্টি মোহময়। বাড়ি জুড়ে গানের সুরধ্বনি। কেউ কেউ ক্যামেরা ধরে রেখেছে। গানের শুটিং চলছে বোধহয়। অদ্ভুত ঠেকেছে পদ্মজা। লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল সে।